সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বর্তমান যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি সিরিয়ালে ৯৯তম প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, কেয়ার স্টারমার, উনি সম্প্রতি ওনার দলীয় প্রধানের পদ এবং প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উনি সহ ওনার বেশ কয়েকজন পূর্বসূরি যারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন, কোন প্রেক্ষাপটে ওনারা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কি তার ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে আমাদের মুসলিম বিশ্ব, বিশেষত বাংলাদেশ এবং উপমহাদেশের অন্যান্য দেশগুলোর কোনো শিক্ষা নেয়ার আছে কিনা, এই বিষয়ে কয়েকটি কথা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই। আহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান পর্যন্ত, অথবা 2016 সাল পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে দেখব যে ব্রিটেনে যারা প্রধানমন্ত্রী হয়েছেন এদের অধিকাংশই ওনাদের যে টেনিউর, যে মেয়াদকাল, এটা ওনারা সম্পন্ন করেছেন। অনেকেই 5 বছর, এক বা একাধিক ওনারা 10 বছর। এছাড়াও বেশ কয়েকজন বা বাকিরা একটা উল্লেখযোগ্য আহ, আহ, দিন অথবা টেনিউর, সময়কাল ওনারা প্রধানমন্ত্রীর পদে ছিলেন। কি এবং 1979 সাল থেকে 2016 সাল পর্যন্ত, এই যে 37 বছর মেয়াদকাল, এর ভিতরে 5জন প্রধানমন্ত্রী ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু 2016 সাল থেকে 2026 সাল, এই যে 10 বছর, এই 10 বছরে 5জন প্রধানমন্ত্রী ব্রিটেন পেয়েছে। অর্থাৎ পূর্ববর্তী 37 বছরে 5জন প্রধানমন্ত্রী এবং পরবর্তী মাত্র 10 বছরে 5জন প্রধানমন্ত্রী। কি তার প্রেক্ষাপট, কোন কোন প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেছে, সে বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু আলোকপাত করছি, এবং এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এটাও হচ্ছে আজকের আপনাদের সাথে এই যে সংক্ষিপ্ত আলোচনা, এর অন্যতম একটা লক্ষ্য। 1979 সালে মার্গারেট থ্যাচার, যিনি যাকে আয়রন লেডি, লৌহ মানবী বলা হয়ে থাকে, উনি ব্রিটেনের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং বিগত শতকে ব্রিটেনের সবচেয়ে লম্বা সময় 11 বছর যাবৎ যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, উনি ক্ষমতায় আসেন। এবং 1979 থেকে 1990 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন, এবং অত্যন্ত যোগ্যতার সাথে শক্তভাবে উনি ব্রিটেন শাসন করেন। এরপরে 1997 সাল যদি আমরা ধরি, টনি ব্লেয়ার, যিনি আমাদের মনে থাকার কথা, 1997 সাল থেকে 2007 সাল পর্যন্ত 2 বছর, 10 বছর, 2 মেয়াদে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং উনি আহ, আহ, ব্রিটেনের ইতিহাসে লেবার পার্টিকে 3বার পরপর নির্বাচনে উনি জিতিয়ে আনেন, এবং ওনাকে বলা হয় যে লেবার পার্টির পক্ষ থেকে সবচেয়ে লংগেস্ট প্রাইম মিনিস্টার ইন দ্য ইউকে। লেবার পার্টির পক্ষ থেকে দীর্ঘকাল যাবৎ উনি ক্ষমতায় ছিলেন। ওনার আরও কিছু ভালো ইমেজ ব্রিটেনের রাজনীতিতে থাকার কথা ছিল, কিন্তু ইরাক যুদ্ধে তৎকালীন প্রেসিডেন্ট বুশের সাথে যুক্তরাজ্যকে সেই যুদ্ধে অংশগ্রহণ করায় ওনার যে ইমেজ থাকার কথা ছিল, সেই ইমেজটা বর্তমানে নেই। তারপরেও ব্রিটেনের রাজনীতিতে উনি একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। এরপরে গর্ডন ব্রাউন, উনি ক্ষমতায় আসেন। উনি প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ারের সময় অর্থমন্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে উনি প্রধানমন্ত্রী হন। এবং 2010 সালে একটি ইলেকশন হয়, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের প্রথম কোয়ালিশন সরকার গঠিত হয় সেই নির্বাচনে, এবং সেখানে কনজারভেটিভ ক্ষমতায় আসে, এবং ডেভিড ক্যামেরুন উনি প্রধানমন্ত্রী হন, এবং উনি 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন, দলীয় প্রধান ছিলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2016 সালে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন, যে 28টি সদস্যভুক্ত যে ইউনিয়ন বা যে জোট, সেইখানে থাকবে কি থাকবে না, সেখান থেকে বেরিয়ে আসবে কিনা, এই প্রশ্নে একটি গণভোট হয়, রেফারেন্ডাম হয়। এবং ডেভিড ক্যামেরন উনি এই ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ব্রিটেন থাকে, এর পক্ষে উনি প্রচারণা চালান, এবং সেখানে 52% মানুষ তারা ভোট দেয় ব্রেক্সিট, অর্থাৎ ইইউ থেকে বেরিয়ে আসা, এবং 48% মানুষ ভোট দেয় তারা রিমেইন, ইইউতে থাকা। তো যেহেতু উনি নীতিগতভাবে একটি অবস্থান নিয়েছিলেন, এবং সেই অবস্থান মানুষ রেফারেন্ডামের মাধ্যমে জানিয়েছে যে তারা ব্রেক্সিটের পক্ষে, এই কারণে উনি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন 2016 সালে। তৎকালীন হোম সেক্রেটারি থেরেসা মে,
উনি এরপরে দলীয় প্রধান হন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত। এবং উনি ব্রিটেনের ইতিহাসের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তবে ওনার আরেকটি রেকর্ড আছে, সেটা হচ্ছে যে উনি ব্রিটেনে মহিলা হিসাবে প্রথম ব্যক্তি যিনি দুইটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হোম সেক্রেটারি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুইটা গুরুত্বপূর্ণ দায়িত্ব মহিলা হিসেবে উনি ব্রিটেনের ইতিহাসে প্রথম ব্যক্তিত্ব। উনি 2016 থেকে 19 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু ব্রেক্সিট নেগোসিয়েশন এই প্রশ্নে উনি স্বেচ্ছায় ওনার দায়িত্ব থেকে উনি অব্যাহতি নেন। 2019 সালে আহ, তৎকালীন ফরেন সেক্রেটারি বরিস জনসন, উনি এরপরে দলীয় প্রধান হন এবং ক্ষমতা আরোহণ করেন। এবং উনি এর আগে 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত লন্ডনের মেয়রের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে উনি ফরেন সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এবং উনি একই একই সাথে আহ, আহ, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এবং কোভিড চলাকালীন সময়ে উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা উনি মোকাবেলা করার চেষ্টা করেন। তবে ওনার নামে বেশ কিছু আহ, বিষয় উঠে আসে। তার ভিতরে একটি হচ্ছে যে পার্টি গেট কেলেঙ্কারি, অর্থাৎ কোভিডের সময় যে লকডাউন ছিল সে সময় উনি ওনার কলিগদের সাথে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, যেটা পরবর্তীতে বিভিন্ন ছবি প্রকাশিত হয়। এবং আরও নানা কয়েকটি অভিযোগে 2022 সালে উনি স্বেচ্ছায় দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তৎকালীন ফরেন সেক্রেটারি লিজ ট্রাস এরপরে দলীয় প্রধান হন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু মাত্র 50 দিন তিনি তার সময় ছিলেন, অফিসে ছিলেন। এটাকে ধরা হয় ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী। এরপরে কোভিডের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন, ঋষি সুনাক, তিনি দলীয় প্রধান হন 2022 সালে এবং 2024 সাল পর্যন্ত উনি দায়িত্ব পালন করেন। এবং একটি কিছু সময় অগ্রিম থাকতেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন 2024 সালে। এবং ঋষি সুনাকের সময় যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, তার ভিতরে একটি হচ্ছে যে রুয়ান্ডা প্ল্যান, অর্থাৎ যারা অ্যাসাইলাম সিকার বা রিফিউজি হিসেবে ইউকেতে থাকতে চায় তাদেরকে রুয়ান্ডাতে পাঠানো যায় কিনা, এরকম একটা প্ল্যান নেওয়া হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট পরবর্তীতে ইল্লিগাল ঘোষণা করে। এর কারণে তার সে প্ল্যান বানচাল হয়ে যায় বলা যায়। তো এই হচ্ছে 2024 সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী অথবা দলীয় প্রধান হিসেবে যে হিস্ট্রি, তার একটা সামারি। এখন যদি আমরা এটাকে বিশ্লেষণ করি যে কেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে, বা এই ধরনের পরিস্থিতি সামনে আসে, এর ভিতরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিডিয়াতে যদি কোনো নিউজ প্রকাশিত হয়, অর্থাৎ ব্রিটেনের রাজনীতিতে অথবা ওয়েস্টার্ন পলিটিক্সে যেটা স্ট্যান্ডার্ড, এটাকে মনে করা হয় যে যারা অফিস অব দ্য গভর্নমেন্ট অর স্টেট যারা পালন করবে, তাদের হাই ইন্টেগ্রিটি থাকতে হবে, মোরাল কারেজ এবং ক্যারেক্টারের দিক থেকে স্ট্রং হতে হবে। এবং সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা অথবা ব্যক্তিগত অথবা ফ্যামিলিগত পার্সোনাল ইন্টারেস্ট, এই ধরনের কাজে উনি জড়িত হবেন না, এইটা মনে করা হয়। এবং যদি কোনো মিডিয়াতে কোনো নিউজ প্রকাশিত হয় তাহলে সিভিল সোসাইটি এবং বিশেষ করে অপোজিশনে যারা থাকেন তারা এইটাকে একটা ইস্যু বানান। এবং যদি এমন কোনো সিচুয়েশন হয় তাহলেই হেড অফ দ্য গভর্নমেন্ট উনি অথবা হেড অফ দ্য রুলিং পার্টি ওনারা পদত্যাগ করে থাকেন। এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে সার্ভে বা জরিপ। ব্রিটেনের রাজনীতিতে দেখা গিয়েছে যে জরিপগুলা প্রায় অ্যাকুরেট হয়ে যায়। যেমন বিগত নির্বাচনে লেবারকে দেখানো হয়েছিল 400-র বেশি, এবং পরবর্তীতে দেখা গিয়েছে নির্বাচনে আসলেই 400-র বেশি সিট তারা পেয়েছে। অর্থাৎ জনমত জরিপ এর একটা ট্রু রিফ্লেকশন এই সার্ভের মাধ্যমে, জরিপের মাধ্যমে উঠে আসে। এটা অন্যতম একটা কারণ। যদি কোনো জরিপে দেখা যায় যে সরকারের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে সরকার প্রধান তারা অনেক সময় এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তারা পদত্যাগ করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ইনফরমেশন, গোপনীয় ইনফরমেশন যদি লিক হয়ে যায় অথবা যদি কেলেঙ্কারির কোনো ঘটনা ঘটে, যেমন আমাদের মনে থাকার কথা 1972 সালে ইউএসএ তে
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, তার যে ওয়াটারগেট কেলেঙ্কারি বিখ্যাত, এই কেলেঙ্কারির কারণে তার সরকারের পতন হয়েছিল। ঠিক একইভাবে আমাদের বরিস জনসনেরও যেমন পার্টি গেট কেলেঙ্কারি, এই ধরনের যদি কোনো কেলেঙ্কারির ঘটনা ঘটে, সেই ক্ষেত্রেও সরকার প্রধান ওনারা অনেক সময় স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন। আরেকটা হচ্ছে যে যদি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, মার্কেট ইকোনমি, এখানে যদি প্রাইস বৃদ্ধি পায়, ইনফ্লেশন যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দলীয় প্রধানরা অথবা প্রধানমন্ত্রীগণ অনেক সময় দেখা যায় তারা স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন। অর্থাৎ ইকোনমিকে কন্ট্রোলে রাখা এবং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে যেন সক্ষমতা প্রদর্শন করে সরকার প্রধানরা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় ক্ষমতাকে একটি প্রশ্নের মুখে থাকতে হয়। অর্থাৎ যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি এমন কোনো ব্যক্তি নয় যে ওনাকে প্রশ্ন করা যাবে না। উনি আনচেকড, আনব্যালেন্সড একটা ক্ষমতার অধিকারী, এবং উনি যা ইচ্ছা তা করতে পারবেন, বিষয়টা এমন না। বরঞ্চ ক্ষমতা যিনি গ্রহণ করেছেন, উনি সর্বদাই বিভিন্ন মাধ্যমে যারা তাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের প্রশ্নের সম্মুখীন থাকে। এইটা একটা চমৎকার প্র্যাকটিস এখানে থাকে। তো এই ধরনের সিচুয়েশন যখন হয়, তখন দেখা যায় যে হেড অব দ্য গভর্নমেন্ট ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন। 2024 সালে একটি নির্বাচন হয় ব্রিটেনে, এবং সেই নির্বাচনে লেবার পার্টি তারা বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করে, একক সরকার গঠন করে, এবং 650টি সিটের মধ্যে তারা 412 সিট পেয়ে তারা সরকার গঠন করে। এবং কেয়ার স্টারমার, যিনি বর্তমান প্রধানমন্ত্রী, উনি লেবার পার্টির প্রধান ছিলেন, উনি প্রধানমন্ত্রী হন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের প্রচুর প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশার ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাংলাদেশের সাথে সরাসরি জড়িত। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচনের বেশ কিছুকাল আগেই, অথবা নির্বাচনের আগে তিনি একটি কমেন্ট করেন, এবং সেখানে তিনি বাংলাদেশকে মেনশন করেন যে বাংলাদেশ থেকে অ্যাসাইলাম সিকার যে সংখ্যা, এটা খুবই সিগনিফিকেন্ট, অথবা উপরের যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে সিরিয়াল, এর ভিতরে। কিন্তু বাস্তবে বাংলাদেশ থেকে যারা আসেন তারা অ্যাসাইলাম সিকারের সংখ্যা তেমন সিগনিফিকেন্ট নয়। অর্থাৎ তিনি এমন একটা বেফাস মন্তব্য করে বাংলাদেশ এবং বিশেষত উপমহাদেশের মানুষের প্রতি মানুষের কাছ থেকে একটা নেতিবাচক বিষয়ের সম্মুখীন হন, এবং এর পরবর্তীতে উনি এই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করেননি। যে বিষয়ে বাংলাদেশি যারা এখানে আছেন, অভিবাসন যারা এখানে করেছেন, ইমিগ্রেন্ট, তাদের ভিতরে একটি ক্ষোভ রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে খুবই সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে আমাদের মনে থাকার কথা, 2023 সাল থেকে গাজায় যে খুব বড় আকারের মেসাকার অথবা ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, এবং এক পর্যায়ে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, জ্বালানি এর লাইন কেটে দেওয়া হয়, এবং প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে এই যে মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম বিষয়, পানি, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, এই যে লাইন কেটে দেওয়া হলো, এবং তিনি সেই অনুষ্ঠানে এটার পক্ষে উনি অবস্থান নেন, যেটা মানুষের ভিতরে সামগ্রিকভাবে চরম একটি নেতিবাচক অবস্থা তৈরি করে, এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা লেবার পার্টি থেকে বেরিয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হয় বাংলাদেশ, সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার ভূমিকা প্রশ্নবোধক ছিল, এবং উনি পূর্ববর্তী যে রেজিম বাংলাদেশ, তাদেরকে মূলত প্রচ্ছন্নভাবে সমর্থন দিয়েছেন। এই তিনটা কারণে বাংলাদেশি একটা বিশাল সংখ্যক মানুষের নেতিবাচক সমর্থন কেয়ার স্টারমারের পক্ষে ছিল, বা কেয়ার স্টারমারের প্রতি ছিল। আমরা যদি এইটাকে গ্লোবালি আমরা অথবা ইউকে কনটেক্সটে আমরা দেখি, তাহলে দেখব যে আম, বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে যে যেহেতু ব্রিটেন একটি মাল্টি কালচারাল দেশ, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কালচার থেকে মানুষ, বিভিন্ন ধর্মীয় মানুষ এরা এখানে আসে, এবং এখানে তারা ইমিগ্রেন্ট হিসেবে এখানে পরবর্তীতে স্থায়ী হয়। তো বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষত মুসলিম মানুষ, তারা লেবারের যে ঐতিহ্য, যে এটা প্রো ইমিগ্রেন্ট অথবা মুসলিমদের প্রতি তারা কিছুটা সিম্প্যাথেটিক থাকে, সেই জায়গায় এসে কিছুটা ব্যত্যয় দেখা যায়। এবং মানুষজন মনে করতে পারেনি, আস্থা রাখতে পারেনি যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য দিচ্ছেন, সেটা তার বক্তব্যে আমি আশা রাখতে পারি, অথবা এই বক্তব্য আমিও ব্রিটেনে বসবাসকারী হিসেবে আমি এটাকে গর্ববোধ করি, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো অবস্থা তিনি তৈরি করতে পারেননি। এটা একটা বিষয়। যাক, এর মূল কথা হচ্ছে যে মানুষজন আশাহত হয়েছে, যে আশা নিয়ে মানুষজন ভোট দিয়েছিল, সেই আশা উনি পূরণে ব্যর্থ হয়েছেন।
দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে ইকোনমির যে একটা ক্লিয়ার লাইন, গাইডলাইন উনি দেওয়ার কথা যে সামনের বছরগুলোতে আমরা কি করব, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে কিনা, এই ধরনের কোনো ক্লিয়ার গাইডলাইন ওনার পক্ষ থেকে আসেনি। আরেকটা বিষয় হচ্ছে যে উনি ইমিগ্রেশন অর্থাৎ নতুন বসতি ইংল্যান্ডে স্থাপনের ক্ষেত্রে যে ক্লিয়ার গাইডলাইন, সেটাও করতে ব্যর্থ হয়েছেন। এবং অনেক সময় দেখা গিয়েছে যে এমন কিছু পলিসি ওনারা নিচ্ছেন বা নিবেন ঘোষণা করা হচ্ছে, যেটা দীর্ঘকাল ব্যাপী ইউকের যে পলিসি, ইমিগ্রেন্ট পলিসি, তার নীতি বিরুদ্ধ এমন একটা বিষয় হয়েছে। এবং প্রচুর মানুষ তারা প্রকাশ্যে ক্ষোভ, তাদের অসন্তুষ্ট ওনারা প্রকাশ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আম, আম, বিশেষ করে গাজা যুদ্ধে অনেক সময় ব্রিটেন আমেরিকার সমর্থন দিয়েছে। বিশেষ করে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে যে পাঁচটি স্থায়ী মেম্বার, তারা বিশেষ করে অনেক সময় দেখা গিয়েছে চীন, ফ্রান্স এবং রাশিয়া, তারা প্যালেস্টাইনের পক্ষে অনেকগুলো সিচুয়েশনে তারা ভোট দিয়েছে। এবং আমেরিকাকে দেখা গিয়েছে যে তারা ভেটো পাওয়ার অ্যাপ্লাই করেছেন, অপোজিশন অথবা বিরুদ্ধ ভোট দিয়েছে। এবং ব্রিটেনকে দেখা গিয়েছে অনেক সময় আমেরিকাকে সমর্থন করতে। তবে রিসেন্টলি কয়েকটা সময় দেখা গিয়েছে যে ব্রিটেনও আম, আম, প্যালেস্টাইনের পক্ষে যে বিভিন্ন সিচুয়েশন ছিল সেখানেও তারা ভোট দিয়েছে এমন দেখা গিয়েছে। এবং রিসেন্টলি দেখা গিয়েছে যে ট্রাম্পের সাথেও এক ধরনের মতপার্থক্য সিচুয়েশন তৈরি হয়েছিল কেয়ার স্টারমারের। এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনেও ব্রিটেন প্যালেস্টাইনের যে কজ অথবা সর্বশেষ যে ইরান যুদ্ধ, সেই যুদ্ধে ইউকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি। এটাও একটা পজিটিভ দিক ছিল। তবে আরেকটি দিক হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে ব্রিটেন একচেটিয়া আমেরিকা অথবা ইউরোপের পক্ষ নিয়েছে, যেটা আলটিমেটলি ইউরোপ অথবা ব্রিটেনের অর্থনৈতিক ক্রাইসিস অথবা অর্থনীতির জন্য নেতিবাচক হয়েছে। এই হচ্ছে সামগ্রিক বিশ্লেষণ। এই যখন অবস্থা, এখান থেকে আমরা বাংলাদেশ অথবা উপমহাদেশের অন্যান্য দেশ এবং গ্রেটার কনটেক্সটে মুসলিম দেশগুলো কোনো শিক্ষা গ্রহণ করতে পারে কিনা, এখান থেকে একটা শিক্ষা হতে পারে যে আমরা অনেক সময় মনে করি যে কোনো একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন অথবা মন্ত্রী হন অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, দায়িত্ব পাওয়াটাকেই আমরা আলটিমেট সাকসেস হিসেবে মনে করে থাকি। এটাই অনেক খুশির কারণ হয়ে থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে দায়িত্ব গ্রহণের পর দায়িত্ব যখন আমি ছাড়ছি, সেটাই হচ্ছে মূল সময়, বিশ্লেষণের সময়, রিয়ালাইজেশনের সময়, যে যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছিল সেটা কি সত্যিকার অর্থেই আমি দায়িত্ব পূর্ণ করতে পেরেছি কিনা, যে যে গোল আমি সেট করেছিলাম সেটা কি আমার দ্বারা অর্জিত হয়েছে কিনা। অর্থাৎ দায়িত্ব গ্রহণের সময় থেকে দায়িত্ব যখন ছেড়ে দিচ্ছি, সেইটাই হচ্ছে মূল সময় রিয়ালাইজেশনের, যে আসলেই আমি দায়িত্ব পালন করেছি কিনা, আসলেই আমি সফল কিনা আমার এই পদে। এইটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বা রিয়ালাইজেশন হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী অথবা দলীয় প্রধান অথবা মন্ত্রী অথবা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব, এই দায়িত্বগুলো আসলে কিন্তু স্থায়ী কোনো বিষয় না, এটা খুবই সাময়িক একটা বিষয়। এবং এখানে যে জনপ্রিয়তা একজন ব্যক্তির দায়িত্ব পালনের সময় থাকে, সেই জনপ্রিয়তা কিন্তু যে কোনো সময় অথবা ধীরে ধীরে এটা কমে যেতে পারে অথবা কমে যায়। তো এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার, যে ক্ষমতা আমাদের হাতে আসলেই সেটা চিরকাল থাকবে না। এইটা মনে রাখা এবং সেই ক্ষমতার সৎ ব্যবহার করা, সে দায়িত্বের সৎ ব্যবহার করা, এটা আরেকটা শিক্ষা হতে পারে। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে বিশেষ করে ইউকে অথবা ওয়েস্টার্ন এই পলিটিক্সে এখানকার কালচার হচ্ছে মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী অথবা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে থাকা অবস্থায় যদি দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা হয় অথবা ওই পদে থাকা অবস্থায় ওই ডিপার্টমেন্টের যদি কোনো ফেইলিয়ার হয় অথবা কোনো সিগনিফিকেন্ট অ্যাক্সিডেন্ট হয়, সেই ক্ষেত্রে বিশেষত ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট অথবা মন্ত্রী, উনি তাৎক্ষণিক পদত্যাগ করে থাকেন। জন অসন্তোষ অথবা জনগণের পক্ষ থেকে দাবি আসার আগেই উনি নিজ সম্মানে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল অথবা প্রেসিডেন্ট, যেটা যেটা আমাদের কালচারে আমরা খুব কম দেখে থাকি। অর্থাৎ দায়িত্ব পালনে অবহেলা, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বলা হয় যে নেগলিজেন্স, এইটা আমাদের কালচারে আমরা গড়ে উঠতে পারিনি। এবং আমরা দায়িত্ব ছেড়ে দেওয়া স্বেচ্ছায়, এই নজির আমরা খুব কম দেখি। এই একটা শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো ট্রানজিশন হয়, একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন ঘোষণা করেন,
সারা দেশের সব কিছুই কিন্তু ঠিক থাকে, কোনো মিটিং ক্যান্সেল হয় না, কোনো ব্যক্তির কোনো ট্রাভেল যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল হয় না, পুরা দেশের সব কিছু সিস্টেম অ্যাজ ইউজুয়াল এটা চলতে থাকে, যেন সব কিছুই ঠিক আছে। একজন ব্যক্তি আজকে প্রধানমন্ত্রী ছিলেন, গতকাল রাত্রেও প্রধানমন্ত্রী ছিলেন, আজকে সকালেও প্রধানমন্ত্রী ছিলেন, হঠাৎ করে 10টা 11টার সময় উনি ঘোষণা করলেন যে উনি আর প্রধানমন্ত্রী নেই। পরবর্তী হেড অব দ্য পার্টি যখন নির্ধারিত হবে, উনি অটোমেটিক হেড অব দ্য গভর্নমেন্ট হবেন। এই যে ক্ষমতার যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, অর্থাৎ এক ব্যক্তি চলে গেলে পরবর্তী ব্যক্তি অটোমেটিকভাবে দল এবং সরকারের দায়িত্ব পালন করবে, দায়িত্ব বুঝে নেবে। এই যে একটা সিস্টেম, এটা বোধহয় আমাদের দেশে গড়ে তোলা দরকার। অর্থাৎ এক ব্যক্তি চলে গেলে পরবর্তী যিনি যোগ্যতম ব্যক্তি থাকবেন তিনি সেখান থেকে উঠে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে নিজ দলের ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকা। অর্থাৎ নিজ দলের ভিতরে অথবা সংসদীয় দলের ভিতরে যদি ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অসন্তোষ চলে আসে অথবা কোনো বক্তব্য থাকে, এবং এটা যদি উনি বুঝতে পারেন, তাহলে দাবি উঠার আগেই উনি নিজ থেকেই দলের দায়িত্ব উনি ছেড়ে দেন, এবং একই সাথে যেহেতু ওই দল ক্ষমতায় থাকে, অটোমেটিকভাবে উনি হেড অফ দ্য গভর্নমেন্ট, সেই দায়িত্ব অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে উনি স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশগুলোতেও, মুসলিম দেশ বিশেষত বাংলাদেশে, যারা যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের ভিতরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো থাকা দরকার। অর্থাৎ দলের ভিতরে যদি হেড অফ দ্য পার্টি, যিনি দলীয় প্রধান, তার ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে অথবা তার ব্যাপারে যদি অসন্তোষ দেখা যায়, তাহলে তিনি দলীয় প্রধানের পদ থেকে স্বেচ্ছায় উনি ইস্তফা দিবেন। এবং সেই দল যদি ক্ষমতায় থাকে, তাহলে অটোমেটিকভাবে, যেহেতু উনি দলের প্রধান নয়, অটোমেটিকভাবে তিনি সরকারের প্রধান, এই পদ থেকে উনি ইস্তফা দিবেন। এই একটা প্র্যাকটিস বোধহয় আমাদের দেশে গড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের উপমহাদেশে বেশ কয়েকটা দেশে আমরা ফ্যামিলি ট্রেডিশন দেখে থাকি, অর্থাৎ এক ব্যক্তি অথবা সেই পরিবারের ভিতর থেকেই পরবর্তী লিডারশিপ গড়ে ওঠে। আমাদের ব্রিটেনের রাজনীতি বা ওয়েস্টার্ন কালচারে এইটার এক্সাম্পল খুব কম দেখা যায়। অর্থাৎ নিজ যোগ্যতায় উনি দলে অথবা রাজনীতিতে উনি আস্তে আস্তে উঠে আসবেন, এবং সেখান থেকে নিজ দলের যারা ভোট দেয় তারা নেতৃত্ব ঠিক করবে, এবং সেখান থেকে উনি সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই দায়িত্ব উনি পালন করবেন। শেষ আরেকটি বিষয় হচ্ছে যে, আমাদের দেশে অথবা আমাদের কালচারে আমরা নিজ দলের বিরুদ্ধে, যদি নিজ দল এমন কোনো পলিসি নিয়ে থাকে যেটা জনগণ বিরোধী, যেটা রাষ্ট্র বিরোধী, কিন্তু ওই দলের পার্টি মেম্বার হওয়ার কারণে, ওই 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 পার্টি বিলং করার কারণে আমরা তার বিপক্ষে ভোট দিতে পারি না অথবা অবস্থান নিতে পারি না, মতামত প্রকাশ করতে পারি না, যেটা যেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং বলা হয়ে থাকে। কিন্তু আমাদের ব্রিটেনের রাজনীতিতে এটা হামেশাই আমরা দেখতে থাকি। ইভেন অনেক মেম্বার অফ দ্য পার্লামেন্ট তারা নিজ দলের পলিসির বিরুদ্ধে প্রকাশ্যে, ইভেন পার্লামেন্টে ওনারা বক্তব্য, ওনাদের ওপিনিয়ন ওনারা এক্সপ্রেস করে থাকেন, ওনারা দল থেকে পদত্যাগ করে থাকেন। এবং অনেক সময় দেখা যায় যে মেজরিটি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যদি এমন অবস্থানে থাকেন, তাহলে পার্ট হেড অফ দ্য পলিটিক্যাল পার্টি ওনার পদ থেকে উনি পদত্যাগ করেন, এবং আলটিমেটলি হেড অফ দ্য গভর্নমেন্ট এর পদ থেকে উনি পদত্যাগ করতে বাধ্য হন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেন। অর্থাৎ ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেই নীতি বা যেই পলিসি জনগণের বিরুদ্ধে যাবে অথবা দেশের বিরুদ্ধে যাবে, এটা যদি কোনো ব্যক্তি বা কোনো এমপি মনে করে থাকে, তাহলে উনি ওনার ওপিনিয়ন এক্সপ্রেস করতে পারেন, এবং এইটা দোষের কোনো কিছু নয়। এই যে কয়েকটা বিষয়, এইটা যদি আমরা রিয়েলাইজ করি এবং এখানকার রাজনীতির ভালো যে দিকগুলা, সেইটা যদি আমরা আমাদের রাজনীতি, আমাদের কালচারে অ্যাডপ্ট করতে পারি, বিশেষত মুসলিম দেশগুলোতে আমরা প্রায়শই দেখে থাকি যে ক্ষমতাকে ট্রানজিশন, ক্ষমতা কে গ্রহণ করবে, এই ইস্যুতে বছরের পরে বছর ক্রাইসিস, যুদ্ধ, মানুষের ভিতরে এক পক্ষ বা অথবা আরেক পক্ষের ভিতরে দীর্ঘকাল ব্যাপী সংঘর্ষ চলমান থাকে। আমরা যদি ক্ষমতাকে খুব সিম্পল ভাবে দেখি এবং ক্ষমতাকে খুব অস্থায়ী একটা বিষয় হিসেবে দেখি, এবং এটাকে যদি আমরা দেখি যে এটা দায়িত্ব পালনের একটা জায়গা, এবং যখন ক্ষমতা আমি ছেড়ে যাচ্ছি, তখন রিয়ালাইজেশন করব যে দায়িত্ব পালনে আমি আসলে সফল হয়েছি কিনা, এইভাবে যদি আমরা দেখি, তাহলে হয়তো ক্ষমতার প্রতি আমাদের যে মোহ, এই মোহ কিছুটা কমে যাবে। এটাকে দায়িত্বশীল একটা জায়গা হিসেবে আমরা নেব, এবং আমরা আমাদের যে অর্পিত দায়িত্ব, এটা সুচারুরূপে আমরা পালন করতে পারবো।
এই কয়েকটা বিষয় যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের দেশও আস্তে আস্তে সুন্দর একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস এখানে স্থায়ী হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।